স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রাজধানীর কাটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত 1টার দিকে কাটাবনের আল বারাকা টাওয়ারের 14 তলা আবাসিক ভবনের 12 তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন 13 ও 11 তলায় ছড়িয়ে পড়ে। এতে আটকে পড়েন অনেকে। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও আগুন লাগা ফ্লোরটিতে আইনজীবীদের চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে তাদের সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এই ব্যবস্থা কার্যকর হলে গাড়ির গতিসীমা তদারকি, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং সড়কে যত্রতত্র থামানো সহ অনিয়ম কমবে। এ বিষয়ে সরকারের নির্দেশনা না মানলে যানবাহনের রুট পারমিট বাতিল সহ কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আগামী 1 আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন প্রযুক্তি, যা মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো বস্তুর বা ব্যক্তির ভৌগোলিক অবস্থান, দিক, গতি এবং সময় নির্ধারণে কাজ করতে পারে। নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর নতুন নির্দেশনা অনুযায়ী যানবাহনের নিবন্ধন ও ফিটনেস নবায়নের জন্য জিপিএস বাধ্যতামূলক করা হয়েছে। থাকাটা বেটার কেন? এটা থাকলে একটা মালিকের সম্পদ জানা থাকলো যে গাড়িটা আমার এখানে আছে, কোম্পানিরও জানা থাকলো যে আমার এই কোম্পানির এই গাড়িটা আমার চলতেছে। এটা অনেক ভালো হবে যে চুরি মুড়ি করে নিয়ে গেলে জিনিসগুলো আমরা পেয়ে যাবো জিপে থাকলে। গণপরিবহনে অনেক সময় যাত্রীরা ভোগান্তিতে পড়েন, নির্যাতনের শিকার হন নারী যাত্রীরা। আবার দুর্ঘটনার পর অনেক সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে সংশ্লিষ্টরা। কিন্তু জিপিএস ব্যবহারে পরিস্থিতি পরিবর্তনের আশা যাত্রীদের। কোথায় গাড়ি অবস্থান করতেছে বা কোথায় এখন বর্তমানে আছে সবকিছু এটার ডিটেলস জানা যাবে। সেক্ষেত্রে এটা নারীদের জন্য অনেক সুবিধা হবে। জনগণ যেমন পাবলিক ট্রান্সপোর্টে যেভাবে চলাফেরা করে অনেকখানি রিস্ক নিয়ে তাদেরকে চলতে হয়। তো এটা যদি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে যদি সবসময় তদন্ত করা হয় তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু জিপিএস বাধ্যতামূলক করলেই হবে না, রাখতে হবে নিয়মিত তদারকির ব্যবস্থা। ডেটা যদি শেয়ার করা হয় তাহলে যাত্রীও কিন্তু অ্যাপের মাধ্যমে দেখতে পারবে যে তার নেক্সট বাসটা কোথায় আছে, কতক্ষণ লাগতে পারে। তাহলে কিন্তু সে দেখা যায় তার সেভাবে প্ল্যান করতে পারে, ট্রিপ প্ল্যান করতে পারে। ওভারঅল সিকিউরিটি একটা ব্যাপার রয়েছে যে আসলে যাত্রী নিরাপত্তা বলেন, তারপরে ভেহিকেল ফ্লিট ম্যানেজমেন্ট বলেন, সবগুলোতে কিন্তু আমরা একটা ভালো সুবিধা পাবো। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেমটাও ভিটিএসটা ইউজ করতে পারি, যে কিনা স্পিডটাও মেজার করতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে ওভার স্পিডিং বা রেকলেস ড্রাইভিং যদিও সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। জিপিএস ব্যবহারের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন বাস মালিক সমিতির এই নেতা। আমরা স্পিড লিমিট করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সেটা জায়গায় জায়গায় ব্যর্থ হয়, আমরা জানতে পারি না। এটার মাধ্যমে করা যাবে। মোরওভার গাড়িটা কোন রুটে যাচ্ছে, যানজটে আছে কিনা, কোন লোকেশনে চলতেছে, বা মালিকের জ্ঞাতার্থের বাহিরে কোথাও অগোচরে কোথাও চলছে কিনা, অনৈতিকভাবে এটা কোনো রাস্তা ব্যবহার করতেছে কিনা। তাছাড়া এটা লোকেশন জানা, এটা সার্বিকভাবে একটি উপকৃত এবং ভালো দিক দুর্ঘটনা কমানো এবং শৃঙ্খলায়নের ক্ষেত্রে। সরকারি নির্দেশনা মেনে জিপিএস সংযুক্ত না করলে বা সচল না রাখলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটে সৃজনশীল অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে মোট 800 কোটি টাকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলছেন, সৃজনশীল খাতে প্রয়োজনে বরাদ্দ এবং সহায়তা দুটোই বাড়াবে সরকার। তবে সৃজনশীল খাতে সরকারি অর্থায়ন নিয়ে চিন্তিত তরুণ উদ্যোক্তারা। 2026-27 অর্থবছরের প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান 1.5% উন্নীত করা এবং 5 লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তবে সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত নবীন উদ্যোক্তারা কি আসলেই মূল্যায়িত হবেন, কিংবা তাদের জন্য ঘোষিত সহায়তা আদৌ কি ঠিকমতো পাবেন তারা? কিভাবে এই ফান্ডিংটা পেতে হয়, বেশিরভাগ উদ্যোক্তাই এই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই বা তারা জানে না।
দ্বিতীয়ত হলো এইটা পাওয়ার জন্য যেই জিনিসপত্র থাকতে হবে সেটাকে আসলে কিভাবে মানে ওভারকাম করবে, সেটার জন্য আসলে যেই গাইডলাইন দরকার বা সেটার জন্য যেই ফ্লেক্সিবিলিটি দরকার, সেটাও আসলে একটা উদ্যোক্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। যদিও সরকার বলছে এবারের বাজেট উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। বলা হচ্ছে প্রযুক্তি, মিডিয়া, চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মের মতো সৃজনশীল খাতে খুব দ্রুত বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। সৃজনশীল শিল্পকে এগিয়ে নিতে বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক স্টুডিও এবং উন্নত কারিগরি সরঞ্জামের প্রয়োজন হবে, যার মাধ্যমে শক্তিশালী হবে সামগ্রিক অর্থনৈতিক অবকাঠামো। আর বৈশ্বিক ডিজিটাল বাজারের বিস্তারের সাথে সাথে সৃজনশীল কন্টেন্ট, কারুশিল্প ও সফটওয়্যারের চাহিদা বাড়ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করবে। এমন বাস্তবতায় রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে 160 একর জমিতে ফ্ল্যাগশিপ সেন্ট্রাল হাব নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশীয় শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরবে। এছাড়া পেপাল সহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি, এখানে বহু লোক তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, তারা আরও লোক এমপ্লয় করবে। একটা হচ্ছে আমরা কোনোদিন স্পোর্টসকে ইকোনমি হিসেবে দেখি না, স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। বিশ্লেষকরা বলছেন কর্মসংস্থান তৈরি ও সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে চাইলে সৃজনশীল খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিকল্প নেই। স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা বিকল্প চিন্তা দরকার। এই বিকল্প চিন্তা থেকে আসলে সৃজনশীল অর্থনীতি কথাটা আসছে। যদি ইনোভেটিভ কিছু আইডিয়া না আসে তাহলে আপনার এখানে বিনিয়োগ আসবে না। আর ইনোভেটিভ আইডিয়া আসলে পরে এটি ইমপ্লিমেন্টেশনেও আপনার একটা নতুনত্ব আসবে। বাজেটে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোনো কাগজপত্র ছাড়াই বিদেশ থেকে $5,000 পর্যন্ত আয় নির্বিঘ্নে দেশে আনার সুবিধা রাখা হয়েছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশের অন্যান্য নদী ব্যবস্থাপনা সহযোগিতা করতে চায় চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিন। প্রথমেই দেশটির ঐতিহাসিক টিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপরই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। উইথ অনারেবল প্রাইম মিনিস্টার ইন হিজ মিটিং উনি উল্লেখ করেছেন, চায়না উইল সাপোর্ট দ্য প্রাইম মিনিস্টার টু লিড দি কান্ট্রি টুয়ার্ডস প্রসপারিটি। টু লিড, দে উইল সাপোর্ট বাংলাদেশ, হিজ প্রাইম মিনিস্টার অনারেবল তারেক রহমান। ব্রিফিংয়ে আরও জানানো হয়, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার কথা আলোচনা হয়েছে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে চায় চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। চিটাগাং পোর্টকে আরও কিভাবে আধুনিকায়ন করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলাদেশের জন্য না, চিটাগাং পোর্ট অন্যান্য দেশের জন্য সার্ভ করবে, সেটা নিয়ে যেমন আমরা কাজ করতে চাই। একই সাথে মংলা পোর্টকে আপগ্রেড করবার জন্য এবং মংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ করবার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড করবার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকেও আমরা সেগুলো দিয়ে আলোচনা করেছি। বাংলাদেশে আমরা জানি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং,
ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। একই দিনে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। পাশাপাশি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দেশটিতে সফর শেষে স্থানীয় সময় বিকাল 5:15টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়া শহরের 2টি হরিজন কলোনিতে একাধিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু অতীতের মতো প্রতি পরিবারের জন্য একটি মাত্র কক্ষ বরাদ্দ থাকায় চরম অসন্তোষ দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে আবাসন সংকট দূর করে মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। একটি মাত্র ঘর, তার সামনেই ছোট্ট একটি বারান্দা, এতটুকু জায়গাতেই সপরিবারে বসবাস। একজন দুজন নয়, পরিবারের সকল সদস্য থাকেন এখানে। এমনকি পরিবারের ছেলে মেয়েদের বিয়ে হলেও তাদের জন্য মেলে না আলাদা রুম, থাকতে হয় একই ঘরে সবার সঙ্গে গাদাগাদি করে। বলছি বগুড়ার হরিজন সম্প্রদায়ের কথা। আবাসন সংকট সমাধানে বগুড়ায় 2টি হরিজন কলোনিতে বহুতল আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের কাজ শুরু হলেও এ নিয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ। কারণ বহুতল ভবনেও পরিবার প্রতি বরাদ্দ রাখা হয়েছে একটি মাত্র কক্ষ। ওই একটাই রুম যদি করেন তাহলে প্রচুর মতো জীবন যাপন আগেও যাচ্ছিল, এখনো তাই হলো। সেটা করাচ্ছে না করাই ভালো। মেয়ে বেটার বউ নিয়ে থাকতে পারবো একটা ঘরে? সম্ভব বলেন, তাহলে আমাদের ঘর ভাঙে কি লাভ হলো? জোয়ান মেয়ে ছেলে বড় হচ্ছে, তা কি ছেলের বউকে নিয়ে ছেলেকে নিয়ে ঘুমানো যাবে? সেরকম এখনো ছোট আছে নিয়ে ঘুমাচ্ছি, বড় হলে তখন কি করবো? একই ঘরে যেরকম আগে থাকতাম সেই পরিবেশে তো আবার ওই পরিবেশেই চলে আসবে। বিল্ডিং করলে আমাদের কোনো সুবিধা পেলাম না। আমাদের বলছে তোমাদের 3টা করে রুম দিবে, এই কথা বলে আমাদের আমরা চাই 3টা করে। আমাদের রুম না দিলে আমরা তখন আমাদের যেভাবে রুম ছিল সেভাবে বানাই দিতে বলে। আগের পৌর যে ভবনগুলো আছে দেখেন আপনি, রান্নাঘরও আছে, একটা রুম আছে, ছোট্ট একটা বারান্দা আছে, খাওয়া দাওয়া। খালি কি বাথরুম একটা যোগ হচ্ছে আমাদের, তার সাথে আর কিছু যোগ হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান প্রকল্পের কর্মকর্তারা। আপনি যেটা বলছেন সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবগত করবো যে স্যার এখানে যদি একটা না করে সেপারেট যদি 2টা রুম যদি করা যায় তাহলে তারা আরেকটু ভালো হয়তো সুন্দর পরিবেশে তারা থাকতে পারে, সিকিউরিটিও তাদের মধ্যে থাকবে। হরিজন সম্প্রদায়ের মানুষের প্রত্যাশা সরকার তাদের আবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে, যেখানে মর্যাদাপূর্ণ ও মানবিক আবাসন নিশ্চিত হবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় টানা 2 সপ্তাহ ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে 3 যুবকের। সেখানে মোট 9 জন অবস্থান নিলেও 2 দফায় 6 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। তবে ভন্দুরচর সীমান্তে থাকা ওই 3 যুবকের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হয় সেখানে তারা মানবেতর জীবনযাপন করছে। তবে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়ন জানায় 198 কিলোমিটার সীমান্ত জুড়ে সম্ভাব্য পুশিন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত হলো কুঞ্জলিকা সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম নৃত্যানুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে আয়োজিত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা হয় মানুষের আবেগ, অনুভূতি, সামাজিক বার্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ। কথা বা শব্দের ব্যবহার ছাড়াই কেবল শরীরের ছন্দময় ভঙ্গি, সুর ও তাল ব্যবহারের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গল্প দর্শন ফুটিয়ে তোলা হয়। ইতালির রাজধানী রোমের অর্লিও এলাকায় বাংলাদেশি এক পরিবারের 3 জনকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ইতালির স্থানীয় সময় রাত প্রায় 9টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের শিশুকন্যা রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের
তদন্ত শুরু করেছে। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা 920 ছাড়িয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন প্রায় 3500-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার করে প্রাথমিকভাবে আহতদের একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্পে নেওয়া হচ্ছে। সরকারি এক কর্মকর্তার বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন কয়েকশো বিদেশি কর্মীরা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে 7.2 মাত্রার একটি কম্পন এবং এর কয়েক সেকেন্ড পরই 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে কয়েকদিন আগেই হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যত নতুন সংকটের মুখে পড়েছে। মার্কিন হামলার পর পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এর ফলে ওয়েস্ট এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজে MV এভার লাভলিতে ড্রোন হামলার জবাবে পাল্টা এই হামলা করল যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে সেন্টকম। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের এই হামলা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা এবং সম্প্রতি হওয়া যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।